হ্যালো ভাইয়া, আমরা এই দিকটা সবকিছু ঠিকঠাক করতেছি। তুই মেয়েটাকে নিয়ে কখন চলে আসবি বাসায়? আমি এখন বাসায় যাচ্ছি না। আমার যেতে দেরি হবে। তুই বাসায় দেখাশোনা কর সবকিছু। আমার একটু লেট হবে। তুই কি মেয়েটাকে জোর করে বিয়ে করতেছিস নাকি? মেয়েটার বিয়েতে মত আছে? দেখ, একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা ঠিক না। আমাকে দেখে কি মনে হয় আমি কাউকে জোর জবরদস্তি করে বিয়ে করতে পারি? আমি কি সেই রকম ছেলে? আমাকে দেখে কি ভণ্ড মনে হয় তোর? আমি তোকে সেটা বলতেছি না। আমি তোকে এমনিতে জিজ্ঞেস করলাম যে একটা মেয়ের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করা ঠিক না। আচ্ছা হইছে, তোকে আর জ্ঞান দিতে হবে না। আমি আমার ভালো বুঝি কাকে বিয়ে করতে হবে না করতে হবে। আর দুলাভাই কি বললো তোকে? তার সমস্যা বলতে সোসাইটির কথা একটু বলল, যে সোসাইটির লোকেরা কি বলবে, কোথাও গিয়ে যদি তাদেরকে কথা শুনতে হয়, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে তুই টেনশন করিস না, পরে আমি বুঝিয়ে বলছি, মেনে নিয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি আলাদা বাসায় থাকবো। তোদেরকে কোনো ডিস্টার্ব করব না। কারণ হয়তো আমার বউয়ের জন্য দুলাভাইয়ের সমস্যা হতেই পারে। কারণ তিনি তো বড় মাপের একজন ডক্টর। এসব কি বলছিস তুই? তোর দুলাভাই তারপরে সব কিছু মেনে নিয়েছে। এসব নিয়ে তোকে কোনো কিছু বলতে হবে না। আমি তোর দুলাভাইয়ের সাথে কথা বলবো। তুই আলাদা বাসায় থাকবি কিসের জন্য? আমাদের সাথে থাকবি তুই তোর বউকে নিয়ে। আচ্ছা, আমি দুলাভাইয়ের সাথে কথা বলে দেখবো, তাও যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাসায় থাকতে হবে। আমি চাই না আমার জন্য তোর সংসারে তোর সাথে কোনো ইফেক্ট পড়ুক। কারণ আমার জন্য আমার বোনের উপর ইফেক্ট পড়বে। আমি সেটা মেনে নিতে পারবো না। আরে, তুই পাগল নাকি? এসব কথা বলা বন্ধ কর তো। আমি তোকে যেটা বলছি তুই সেটা কর। তুই মেয়েটাকে নিয়ে চলে আয়, আমরা সব বন্দোবস্ত করছি। আচ্ছা, তাহলে তুই থাক। আমি আমার এদিকের কাজগুলো শেষ করি। আর কাজগুলো শেষ করতে বেশি দেরি হয়ে যাবে। আজকে রাত 10টা 11টার দিকে বাসায় ফিরবো মনে হচ্ছে। এদিকের কাজগুলো শেষ করব। তারপর তোকে ফোন করে জানাবো যখন বেরিয়ে পড়বো। কথাটা বলে ফোনটা রেখে দিল প্রিয়। তারপর সামনে তাকিয়ে দেখে প্রিয়ন্তী দাঁড়িয়ে আছে। প্রিয় প্রিয়ন্তীকে দেখে অবাক হয়ে গেল, কারণ মেয়েটা তো একটু আগেই তার বাপের কাছে চলে গেল, এখন আবার এখানে ফিরে আসলো। ব্যাপার কি? কোনো সমস্যা হলো না তো আবার? প্রিয় উঠে গিয়ে প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে পড়ল, আর গিয়ে প্রিয়ন্তীর হাত দুটো চেপে ধরল। প্রিয়ন্তী ছলো চোখ নিয়ে প্রিয়র দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে মেয়েটা তাকে কিছু বলতে চায়, কিন্তু কিছু বলতে পারতেছে না। হয়তো ভয় পাচ্ছে প্রিয়কে, তার জন্য হয়তো মেয়েটা কিছু বলতে পারতেছে না। আমি বাঘ না ভাল্লুক না যে আমাকে এভাবে ভয় পাবে। মনের ভেতর কোনো কথা থাকলে সেটা প্রকাশ করতেই পারো। আচ্ছা, আমাকে বিয়ে না করলে হয় না? আমাকে বিয়ে করতেই হবে? দেখেন, আমার বাবা অসুস্থ, তাকে তো আমাকে দেখাশোনা করতে হবে, তাই না? প্লিজ, এই মতামতটা চেঞ্জ করেন আপনি। তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। এই কথা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলতে পারি, সেটা আমি শুনতে রাজি আছি। কিন্তু এই বিয়ের ব্যাপার নিয়ে যদি কোনো মতামত দিছিস তাহলে। তাহলে কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলেন, তাও আমাকে বিয়ে করবেন না প্লিজ। আমি মরে গেলেও শান্তিতে থাকবো, আপনাকে বিয়ে করে শান্তিতে থাকতে পারবো না। আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে নিয়ে কোথাও যেতে পারবেন না আপনি। সেটা আমি দেখব। আমার বউকে নিয়ে আমি কোথায় যাব না যাব, সেটাতে কার মাথা ব্যথা করতেছে, কি করতেছে না করতেছে, সেটা দেখে আমার লাভ কি? কারণ হচ্ছে আপনারা বড় লোক, আপনাদের সবকিছু মেনটেন করতে হয়, সোসাইটি মেনটেন করতে হয়, সবকিছু মেনে চলতে হয়। নিয়ম মাফিক থাকলে আপনারা আরো বড় মাপের হতে পারবেন। তোমার এইসব বিষয় নাক গলাতে হবে না। তুমি যদি আমার সঙ্গ দাও তাহলে আমি আরো অনেক উপরে যেতে পারবো। সোসাইটির লোক কেউ আমার সঙ্গে দিবে না। সোসাইটির লোক আমার সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবে, যাতে করে আমার সাপোর্ট পাই। আর তুমি তুমি আমাকে সাপোর্ট দিবে। তোমার সাপোর্ট আমি তোমার সাপোর্টে আমি আরো অনেক দূর যেতে চাই। আপনি আমাকে যতটা বিশ্বাস করতেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা যদি না রাখতে পারি, তাহলে কি হবে? আমি আশা করি আমার বিশ্বাসের মর্যাদা রাখবেন। এখন আমাদের বাসায় যেতে হবে। বাসায় বিয়ের কার্যক্রম সবকিছু সম্পন্ন করা হয়েছে। শুধু আমরা দুজন গিয়ে বিয়ের কাজটা করব। ঝামেলা শেষ। আপনি একটাবার ভেবে দেখুন তো, আপনার বাবা যদি অসুস্থ হতো আর আপনার বাবাকে হসপিটালের বেডে রেখে আপনি কি বাসর করতে পারতেন? আমি বলতেছি না বাসর করতে হবে। আমি শুধু বলেছি আমরা বিয়েটা করব। পরে তোমার বাবা যখন সুস্থ হবে, তোমার মনে যখন খুশি, তোমার মনে যখন রং লাগবে, তখন আমরা বাসর করব। একটা মানুষকে এতটা বিশ্বাস করা কিন্তু মোটেও ঠিক না। আমি বলতেছি কারণ আমাকে এত বিশ্বাস করবেন না।
আমি বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো না। আমি যাকে তাকে বিশ্বাস করি না, আর যাকে একবার বিশ্বাস করি তাকেই মরার আগ পর্যন্ত বিশ্বাস করি, আর যাকে বিশ্বাস করি না তাকে আমার ত্রিসীমানার ভিতরে আসতে দেই না। আমি যদি ভুল করি কখনো, আপনার বিশ্বাসের মর্যাদাটা না রাখতে পারি, তখন তো আমাকেও ছুঁড়ে ফেলে দিবেন। এটাই তো আমার জীবন। যখন কেউ ভুল করে, তার ভুলটা স্বীকার করে, তখন কিন্তু তার উপর রাগ করার মতো কোনো মন মানসিকতা তৈরি হয় না। আপনি এরকম কেন? আমি এত করে বোঝাতে চাচ্ছি, তারপরও আপনি কেন বোঝেন না? না বোঝার ভান করে আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আমি এত কিছু বলতে পারতেছি না, শুধু একটা কথা বলতে চাই। আমি আপনাকে বিয়ে করতেছি, আপনার সাথে সারা জীবনটা পার করতে চাই। একজন বিশ্বাসী সঙ্গী হবেন আপনি, এটা আপনার উপর আমার ভরসা আছে। আর যদি আমি সেটা করতে না পারি, তখন কি হবে? আর আমার মনে হচ্ছে আমি সেটা পালন করতে পারবো না, কারণ আমি একজন মানুষ। মানুষ মানেই ভুল করবে, এটাই স্বাভাবিক। মানুষ যে ভুল করবে না এরকম কিছু না। ভুল করে যদি তুমি তোমার ভুলটা স্বীকার করো, তাহলে হয়তো আমি তোমাকে দ্বিগুণ ভালোবেসে ফেলবো আরো। আপনি এক নারীতে আসক্ত, আমি বিশ্বাস করতে পারতেছি না। কারণ আপনার প্রতিটা রাতে আলাদা নারীর সঙ্গ দরকার, আর আপনি সেই এক নারীতে কিভাবে আসক্ত হতে পারেন? সব সময় তো আর বিভিন্ন নারীর আসক্ত হয়ে লাভ নেই। কোনো একটা সময় আসে যখন একটা নারীতে আসক্ত হতে হয়, আর পৃথিবীর সব নারীকে মনে হয় তুচ্ছ। সত্যি কথা বলতে, আপনি আসলে একটা পাগল। আর আমি কি বলবো, আমি গরিব ঘরের মেয়ে, আপনি আমাকে জোর জবরদস্তি করে বিয়ে করেছেন। আমি কখনোই চাইতাম না আমার স্বামীর চরিত্র এরকম থাকবে, আর আমি তাকে বিয়ে করব। আমি সবসময় চাইতাম আমার স্বামীর ন্যায় পরায়ণ হবে, কিন্তু কপাল দেখেন আমার। কেন, তুমি কি আমাকে ভালো করতে পারবে না? তুমি তো চাইলে আমাকে তোমার মনের মতো গড়ে তুলতে পারো, কারণ আমি ভালোবাসার কাঙাল। এত বড় হয়েছি, ভালোবাসা কাকে বলে পাইনি। আমার তো বিশ্বাস হয় না আপনি আমাকে ভোলানোর জন্য এটা বলতেছেন, কারণ আপনার মতো বড় লোকের বেটা এখন পর্যন্ত কোনো ভালোবাসা পায়নি বা কোনো নারীর সঙ্গ পায়নি। এটা তো আমি মানতে পারতেছি না। নারী সঙ্গ পাইনি বলতে এটা ভুল হবে, কিন্তু ভালোবাসাটা পাইনি, কিন্তু ভালোবাসার মানুষ কখনো হতে পারিনি। এই প্রথম কোনো নারীকে আমি ভালোবেসে আসক্ত হয়েছি। তার চেহারার মায়া, কাজল কালো চোখে আমার ভালোবাসা দেখতে পেয়েছি। আমার থেকে এখনো অনেক সুন্দরী রমণী আছে। আপনি চাইলে কিন্তু আমার থেকে দ্বিগুণ সুন্দরী রমণীকে বিয়ে করতে পারেন। তাহলে আমাকে কেন? সবাই তো আর তোমার মতো করে ভালোবাসতে পারবে না, কারণ সবাই টাকার জন্যই আমার কাছে আসে। টাকা দিলে তারা আমার সাথে থাকে, টাকা না দিলে আমাকে ছুঁড়ে ফেলে দেয়, কখনো ভালোবাসে না। আমি ভালো করে বুঝতে পারতেছি, আমি ভালো করে বুঝতে পেরেছি যে আমি আপনার সাথে যত তর্ক করি না কেন, আপনি ততই যুক্তি দেখিয়ে আমাকে থামিয়ে রাখবেন। তাই আমি চুপ হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন চলো আমরা আমাদের বাসায় যাইবো, আর কাজটা শেষ করে দরকার হলে আবার হসপিটালে ফিরে আসবো, সমস্যা নেই। আর আঙ্কেলের অবস্থা খুবই ভালো চলতেছে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মনে হচ্ছে। আমি যে বিয়ে করতেছি, আমার বাবার অনুমতি নেওয়া উচিত ছিল। তাকে না জানিয়ে আমি বিয়ে করব। তিনি সুস্থ হয়ে শুনলে তখন কি মনে করবে? যখন সুস্থ হবে তখন আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। তার মন তখন আরো খুশিতে ভরে যাবে যে তার মেয়ে এত ভালো একটা ফ্যামিলিতে জীবন যাপন করবে। কারণ বাবা মা চায় যাতে করে মেয়ে বা ছেলে দুজনেই ভালো মতো থাকতে পারে সারা জীবন। বিশ্বাস করেন, আপনার সাথে যে মেয়ে বেশি না 1 সপ্তাহ থাকবে, সে আপনার প্রেমে পড়ে যেতে বাধ্য। কারণ আপনি এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। আমার মনে হয় না এরকম করে কেউ গুছিয়ে কথা বলতে পারে। যদি তাই হতো তাহলে হয়তো আমি এতদিন বিয়ে করে নিতাম, কারণ আমাকে তো কেউ ভালোবাসে না। বললাম কি, যতই ভালোবাসার নাটক করে আমার সাথে। আমি এসে ফেঁসে গেলাম। আমি শুধু চলে যেতে পারলাম না। চলে যেতাম, কিন্তু বাধ্য হয়ে থেকে গেলাম। কেন জানেন? শুধু বাবার জন্য। হয়তো আজকে আমার এই পরিস্থিতি। একবার ভালোবেসে দেখো, একবার তোমার ভালোবাসা দিয়ে আমাকে বদলিয়ে দাও, দেখবে যে আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। রাত তো অনেক হয়ে গেল, চলেন আপনার ইচ্ছেটা পূরণ করে দিয়ে আসি। আপনার যা ইচ্ছে আমার মনে হয় এটা নিয়ে কোনো কিছু নেই, কিন্তু বাস্তবতা বা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে হচ্ছে। আচ্ছা, তাই নাকি? দেখা যাবে কতদিন তুমি আমার উপর অভিমান বা আমাকে ভালো না বেসে থাকতে পারো। একদিন তুমি আমাকে ভালোবাসবে, আর তুমি বলবে যে আমি তোমাতেই আসক্ত। সেদিন কখনো আসবে না, এটা ভেবে থাকা মোটেও উচিত হবে না। আপনি অন্য কোনো কিছু টেনশন করতে পারেন, তাহলে বেটার হবে। প্রিয় আর কোনো কথা না বলে মুচকি একটা হাসি দিল। তারপর ইশারা করে বলল যে এখন যেতে হবে,
কারণ বাসা থেকে ফোন দিচ্ছে বারবার। প্রিয়ন্তী না করতে পারল না। না করলে এদিকে তার বাবা মারা যাবে। তার কিছু করার নেই। তারও উপায় নেই। তার সবকিছু শেষ। নিজের ব্যক্তি স্বাধীনতা বলতে কিচ্ছু নেই। তার বাবার উপর ডিপেন্ড করেই তাকে থাকতে হবে। তার বাবা যদি সুস্থ হয় তাহলে যে কোনো একটা তো উপায় হবে। তার বাবা তো অসুস্থ থাকবে না। তার বাবার জন্য সে নিজেকে বিসর্জন দিল। প্রিয় এর কথা শুনে প্রিয়ন্তীর মনে হচ্ছে প্রিয় ছেলেটা খারাপ না, কিন্তু কার মনের ভিতরে কি আছে সেটা বলা তো মুশকিল। প্রিয়ন্তী তো আর এটা বলতে পারে না যে প্রিয় তাকে ভুলে যাবে। বিয়ে করার জন্য এত সুন্দর ব্যবহার করতেছে। প্রিয় আর প্রিয়ন্তী দুজনেই বাসায় চলে আসলো আর তাদেরকে সুন্দরভাবে বরণ করে নেওয়া হলো। সবকিছু রেডি। কাজী সাহেব এসে উপস্থিত। কাজী সাহেব তাদের দুজনকে দেখেই তাদের যে লেখালেখির কাজগুলো আছে সেগুলো আরম্ভ করে দিল, কারণ তাড়াতাড়ি বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। রাত অনেক হয়ে গিয়েছে। রাত 1:30 বাজে। প্রিয়সী এসে প্রিয়ন্তীর হাত ধরে নিয়ে গেল। তারপর তাকে গোসল করিয়ে দিল। আর মাহিন, সে প্রিয়কে নিয়ে গেল। প্রিয়কে গোসল করিয়ে দুজনকে রেডি করে নিয়ে চলে আসলো। দুজনকে অনেক সুন্দর লাগতেছে। প্রিয় তো প্রিয়ন্তীকে দেখে অবাক হয়ে গিয়েছে। এত সুন্দর লাগতেছে। লাল বেনারসি শাড়ি, হালকা মেকআপ করিয়ে দিয়েছে, চোখে কাজল, ঠোঁটের লাল লিপস্টিক, কপালে হালকা গাঢ় টিপ। কি হলো ভাইয়া? এইভাবে মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে হবে? কিছুক্ষণ পর তো সবকিছু তোর হয়ে যাবে, তাই না? এখন তো মুখটা বন্ধ কর, না হলে তো মশা মাছি তোর মুখে বাসা তৈরি করবে। কি আবোল তাবোল কথা বলতেছিস বুঝলাম না তো। আমি কোথায় দেখেছি? আর তুই আমাকে কি বলেছিস? আমি তো সামনে থাকা একটা পরীকে দেখতেছি। দেখ, দেওয়ালের দেখা যাচ্ছে। আমাকে আর বোঝাতে আসিস না। বুঝিস নাই? আমি কিন্তু সব কিছু বুঝি। আর কথা হচ্ছে এখন কবুল বলে দে। আর মেয়ে তারপর কবুল বলবে। তোকে কাজী সাহেব কিছু জিজ্ঞেস করতেছে, তার উত্তর দে আগে। তুই সবসময় বেশি কথা বলিস। নিজের মুখটা বন্ধ করে থাকলে সমস্যা কি তোর? আর তোকে এত কিছু করতে বলেছিলাম বল। আর তুই যে কাহিনী করেছিস তোকে তো আমি পরে দেখে নিব। আচ্ছা হয়েছে, এখন কাজী সাহেব যেটা বলছে সেটা কর না। আমার সাথে এরকম ব্যবহার করতেছিস বিয়ের জন্য মেয়ে মানুষের মতো, বুঝলাম না তো। প্রিয় প্রিয়ন্তীকে দেখতে এতটা ব্যস্ত ছিল যে কাজী সাহেব তাকে যে কবুল বলার কথা বলতেছে সেই কথাটা তার কান অবধি পৌঁছয়নি, কারণ সে এতটা মগ্ন ছিল প্রিয়ন্তীকে দেখতে। শেষ পর্যন্ত বিয়ের কাজ শেষ হলো। কাজী সাহেব প্রিয়ন্তীকে বলল কবুল বলতে। প্রিয়ন্তী কিছুক্ষণ চুপ ছিল, কিছু বলতে চাচ্ছিল না। যখন প্রিয় এর চোখের দিকে তাকালো তখন ভয়ে সে 3বার কবুল বলে দিল। শেষ পর্যন্ত বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেল। তারা সবাই অনেক খুশি। খাওয়া দাওয়া শেষ করলো সবাই। তারপর প্রিয়ন্তী আর প্রিয়কে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। আগে থেকে বাসর ঘর সাজানো ছিল। আর প্রিয়ন্তী যখন বাসর ঘরে প্রবেশ করলো সে অবাক যে বাসর ঘর সাজানো হয়েছে। আর প্রিয় তখন বলল, আজকে বাসরাত হবে না। তাহলে এসব কি? প্রিয়ন্তীর মাথা কাজ করতেছে না। আমাকে বলেছেন এসব কিছু হবে না? আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখে আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসতেন, আর এখন এসব কি? আমি এ সম্পর্কে কোনো কিছু জানি না। হঠাৎ করে মনে হয় দুলাভাই আর আপা এসব করেছে। আমি সত্যি এসব সম্পর্কে কিচ্ছু জানি না, বিশ্বাস করেন। আপনি আমাকে সব সময় মিথ্যা কথা বলেন। আমি আপনাকে বিশ্বাস করতে চাই না, আর কখনোই বিশ্বাস করব না আপনাকে, কারণ আপনার একটা কথারও মূল্য নেই। আপনি যেসব কথা বলেন সব কথাই মূল্যহীন। তা আমি তো বলতেছি যে আমি এসব সম্পর্কে জানি না। তুমি যেহেতু বলছো আমি সব জানি, তাহলে আমি ভুল স্বীকার করতেছি। এখন তুমি যেখানে যাবে আজকে আমি সেখানেই যাব, কিন্তু এখন হসপিটালে যাব না। কালে হসপিটালে যাব। আজকে অন্তত তুমি আমাকে সময়টা দাও। আচ্ছা, আপনি যেহেতু স্বামী আমার, এখন আপনার তো ইচ্ছে আছে বউকে আদর করা। আচ্ছা, করতে পারেন, আমি আপনাকে কিছু বলেছি না। আমি রোবট। আপনি আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবেই ব্যবহৃত হব। এখানে এভাবে কথা বলার কি আছে? আমি বলেছি আমি তো এইসব সম্পর্কে কিছুই জানি না। আপনাকে বলেছি বিয়ে করব। আপু হয়তো শখের বশে এসব করেছে, তার ভাইয়ের বিয়ে। আপু তার জানে না তোমার মনের ভেতরে এসব। আর আমি তোমাকে কথা দিয়েছি আজকে বাসর হবে না, আপুকে তো বলা সম্ভব না। আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে আপনাকে এইভাবে বলা। এখন বলেন কি করতে হবে আমাকে, কারণ এখন তো এখানে কিছু করার নেই। আপনি যেটা বলবেন আমাকে তো সেটাই করতে হবে। এখন তো বাইরে যেতে পারবো না, তাহলে আপু সন্দেহ করবে।
এখানেই বসে গল্প করি। আপনার জানা অজানা গল্পগুলো আমাকে বলেন, আমি আমার গল্পগুলো আপনাকে বলি। আমি কি বলবো বুঝতে পারতেছি না, কারণ আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমার মাথায় শুধু একটাই টেনশন, আমার বাবা কখন আমাকে আম্মু বলে ডাক। একটা মানুষের কিন্তু সুস্থ হতে সময় লাগে, আর তুমি তো দেখতেছি সব সময় আমাকে ইগনোর করছো। সত্যি আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসাটা কি গ্রহণ করা অপরাধ হয়ে যাবে? বিয়ে তো আমাকে করে নিয়েছেন, এখানে গ্রহণ করা না করা কোনো কথা আসে না। আপনাদের মন যা চায় সেটাই করতে পারেন। দেখো, তুমি এরকম কেন করতেছো? আমি তোমাকে এতটা বোঝানোর চেষ্টা করতেছি, বোঝাতে পারতেছি না, নাকি তুমি বুঝেও না বোঝার ভান ধরে আছো বুঝতেছি না। একবার তো আমার সাথে ভালো ব্যবহার করে দেখো। আমার কি সেই সাহসটা আছে নাকি যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করব? এটাই আমার ভালো ব্যবহারের এটাই আমার ভালো ব্যবহার। এর থেকে ভালো ব্যবহার আমি শিখিনি। তোমার যেটা মন চায় সেটা করতে থাকো। আমি এখন ঘুমিয়ে গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে হসপিটালে যাব। কথা ছিল বিয়ের কাজ শেষ হলে আমরা যাব, এখন বলতেছেন সকালে যাব। এটা তো ঠিক হলো না। কথা দিয়ে কথা রাখতে পারবেন না তো সেই কথা দেন কেন? আরে ভাই, এটা কি ধরনের কথা? তুমি কি অবস্থানে আছো? আজকে আমাদের বিয়ে হলো ভাইয়া, আর আপু জানে আমাদের মাঝে সম্পর্ক অনেক ভালো। এখন যদি আমি তোমাকে নিয়ে হসপিটালে যাই, তারা কি ভাববে? সকালে তাদের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়বো। বুঝতে পেরেছি তো, এত বোঝাতে হবে না। আপনার যেহেতু বিয়ে করা বউ এখন আমি, আপনি যেটা বলবেন না আমাকে তো সেটাই শুনতে হবে। আচ্ছা, যেটা বলবেন সেটাই হচ্ছে। ঘুমিয়ে পড়বেন, আমিও ঘুমিয়ে পড়ি। একটা মানুষ যদি জঘন্যতম খারাপও হয়, যদি সে ভালো হতে চায়, পক্ষে তাকে অন্তত পক্ষে এভাবে না বলে একটু ভালোভাবে বললে হয়। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আপনার সাথে এইভাবে আর কখনো কথা বলবো না। আপনি তাহলে ঘুমিয়ে পড়েন। অনেক ক্লান্ত, অনেক দৌড়াদৌড়ি করেছেন। আচ্ছা, তোমার কি মন চাচ্ছে এখন আমাকে খুন করতে? তাহলে আমি তোমাকে সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আমাকে খুন করে এখান থেকে পালিয়ে যাবে, কেউ কিছু বলতে পারবে না। আমি কেন আপনাকে খুন করতে যাব? কোন দুঃখে? আমার কি এমন দরকার যে আপনাকে খুন করতে হবে? তাহলে তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কিসের জন্য বুঝতেছি না তো। একটু ভালোভাবে কথা বলো, আমি তো একটা মানুষ, তাই না? বলতেছি তো, আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না। তারপরও আপনি আমাকে এভাবে জোর জবরদস্তি করতেছেন কিসের জন্য? আমি মোটেও বুঝতেছি না তো। আচ্ছা, আমার ভুল হয়েছে। আমি ভাবলাম যে ভালো ব্যবহার করি, তাহলে হয়তো ভাববে যে একটু হলেও আমি ভালো হয়ে গিয়েছি। না, আসলে আমি ভালো হতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো ভালো হতেই দিচ্ছ না। কেন এরকম করতেছো? তুমি চাও আমি খারাপ হয়ে যাই আগের থেকে? সেটা আপনার পুরোপুরি নিজের উপর, কারণ আমার মনে আপনার জন্য কোনো জায়গা কখনো হবে না। সেটা বিয়ের আগেই বলে দিয়েছি। শুধু আপনি আমাকে শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করতে পারবেন, তাছাড়া কোনো মানসিক চাহিদা মেটানোর জন্য আমাকে পাবেন না। আচ্ছা, তাহলে তোমার কথাই রইলো। আমার শারীরিক চাহিদা মেটানোর জন্যই তোমাকে ব্যবহার করব। তার মানে এখন থেকে আমি সবকিছু করতে পারতেছি। আমি কেন তাহলে আমার শারীরিক চাহিদা মিটাবো না? কেন আমি কন্ট্রোল করব নিজেকে? কথাটা বলে প্রিয় প্রিয়ন্তী ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। প্রিয়ন্তী ভেবেছিল যে এভাবে কথা বললে লোকটা হয়তো আরো ঠিক হয়ে যাবে, কিন্তু না। প্রিয়ন্তী দেখলো যে তার চিন্তা ভাবনার সাথে লোকটার চিন্তা ভাবনার কোনো কিছু মিল নেই। লোকটা হয়তো তার দিক দিয়ে ঠিক ছিল, কারণ প্রিয়ন্তীর সাথে ভালোভাবে কথা বলছিল। প্রিয়ন্তী এদিক দিয়ে ভাবতেছিল যে এভাবে কথা বললে হয়তো লোকটা দিন দিন ভালো হয়ে যাবে। কিন্তু প্রিয়ন্তী ভুল, তার চিন্তা ভাবনা ভুল, আর প্রিয় যেটা ভেবেছে সেটা ভুল। কারণ দুজনের চিন্তা ভাবনা যদি এক হতো তাহলে কখনোই এরকমটা হতো না। প্রিয়ন্তীকে কোলে তুলে নিয়ে বিছানার উপর শুয়ে দিয়ে প্রিয় প্রিয়ন্তীর উপর শুয়ে পড়ল। প্রিয়ন্তী কোনো কিছু বলছে না, চুপচাপ সহ্য করে যাচ্ছে। সহ্য করা ছাড়া কোনো কিছু করার নেই। প্রিয় সবকিছু খুলে প্রিয়ন্তীকে এমনভাবে আঁকড়ে ধরলো, মনে হচ্ছে পাগলের মতো প্রিয়ন্তীকে এখন খেয়ে ফেলবে। প্রিয় প্রিয়ন্তীর ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তার গলায় নিজে ঠোঁট দুটো বসিয়ে দিল। প্রিয়ন্তী কিছু বলতে পারতেছে না, চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছে। তার চোখের কোণা দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়তেছে। আর এদিকে প্রিয় তার শারীরিক চাহিদা মেটানোর জন্য যা যা করা দরকার সব করতেছে। মনে হচ্ছে প্রিয়ন্তী একটা রোবট, আর প্রিয় যেভাবে যেদিকে নিচ্ছে প্রিয়ন্ত ঠিক সেভাবেই হচ্ছে। প্রিয় শেষ পর্যন্ত নিজের শারীরিক চাহিদা মেটানো শেষ করে প্রিয়ন্তীর উপর শুয়ে পড়ল।
আর প্রিয়ন্তী ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল আবারও। প্রিয়ন্তীর অনেক খারাপ লাগতেছে, তার ব্যথা করতেছে। কামড়ের দাগ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কয়েকটা জায়গায়। মনে হচ্ছে যে সে একটা জঙ্গল, পুরো বিশ্রী লাগছে তাকে। এভাবে প্রতিটা দিন প্রতিটা রাত চলতে লাগলো। প্রিয় এর যখন খুশি তখন প্রিয়ন্তীকে ব্যবহার করতেছে। দেখতে দেখতে প্রায় 1 মাসের মতো চলে গেল। আর এদিকে প্রিয়ন্তীর বাবা এখন মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। এখন একা একা হাঁটা চলা করতে পারে, সবকিছু করতে পারে। এখন আগের মতো কোনো ব্যথা বা শ্বাসকষ্ট হয় না। প্রিয়ন্তীর বাবা এখনো জানে না যে তার মেয়ে বিয়ে করে ফেলেছে। আর প্রিয়ন্তী এই বিষয়টা এখনো তার বাবাকে জানাতে চাচ্ছে না, কারণ তাকে পুরোপুরি সুস্থ হলে তারপর বলবে। প্রিয়ন্তী অনেক খুশি তার বাবার জন্য। তার বাবার সাথে সব সময় এখন আড্ডা দেয়। আর এদিকে প্রিয় চেম্বারে বসে রোগী দেখাদেখি করে, আর পাশাপাশি প্রিয়ন্তীকে ডেকে নিয়ে এসে গল্প করে। এভাবে চলতে চলতে আরো 2 মাস চলে গেল। এখন প্রিয়ন্তীর বাবা পুরোপুরি সুস্থ বলা যায়, না জানি কখন পৃথিবী ছেড়ে চলে যাবে। আপাতত দৃষ্টিতে সুস্থ হয়ে উঠেছে। এখন কি করবে? আব্বুকে নিয়ে বাসায় যাবে নাকি অন্য কোনো ফ্ল্যাটের আব্বুকে রাখবে? তুমি যেটা বলবে সেটাই হবে। আমি আবার এখানে কি বলবো? আমার তো জানাশোনা কোনো জায়গা নেই। আর যেটা ছিল সেটা তো এখন বাড়ির মালিক অন্য কাউকে ভাড়া দিয়েছে। তাহলে আমাদের সাথেই থাকবে, সমস্যা নাই। কোনো কিছু হলে সাথে সাথে তুমি দেখাশোনা করতে পারবে, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। ভাইয়া আর আপুকে জিজ্ঞেস করা উচিত ছিল। হঠাৎ করে এইভাবে আব্বুকে নিয়ে সেখানে যাওয়া উচিত নয়, কারণ তাদের একটা রুচিবোধ আছে। তুমি এতদিন ধরে আমাদের বাসায় আসো, তুমি ভাইয়া আর আপুর সম্বন্ধে এটা বলতে পারলে আমি কখনো আশা করিনি তোমার কাছ থেকে এরকম কথা শুনবো তাদের সম্বন্ধে। আমি মোটেও কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলিনি। আমি শুধু বলেছি তাদের পারমিশন নেওয়া উচিত আমাদের, কারণ তারা বাড়ির বড় আর আমরা ছোট। আচ্ছা, আমি আপুর সাথে কথা বলতেছি। আর যদি মনে হয় যে তুমি কথা বলবে তাহলে বলতে পারো, কারণ আমার থেকে আপুর সাথে তোমার মিল অনেক বেশি। আমার থেকে আপু তোমার সাথে সব কথা শেয়ার করে। আপনার কি সেটাও হিংসা হয়? এখন থেকে কি আপনার বোনের সাথে কথা বলা বন্ধ করে দেব? যদি আপনি বলেন তাহলে আমি কারোর সাথে কথা বলবো না, রুম থেকেই বের হব না। 3 মাস হয়ে গেল আর তুমি এখন আমাকে বুঝতে পারলে না? আমার মনের অনুভূতিগুলো তুমি এখনো বুঝতে শিখলে না, যে আমি কখন কি চাই আর কখন কোনটা বললে আমি তোমাকে খুশি করতে পারবো। সেটা আমি সবসময় ভেবে চিন্তে থাকি, যে তোমাকে খুশি করার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। কিন্তু তুমি আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। এখন এসব কথা যদি আব্বু শুনে নেয় তাহলে অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। আব্বুকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। এখন হঠাৎ করে এসব কথা বলা ঠিক হবে না। আচ্ছা, তাহলে তুমি আব্বুর সাথে গিয়ে কথা বলো। আমার কয়েকটা পেশেন্ট আছে, দেখাশোনা শেষ করে বাসায় চলে যাব আব্বুকে নিয়ে। কাল হসপিটালে আসবো না, শরীরটা আমার অনেক খারাপ। কেন, কি হয়েছে? শরীর অসুখ করেছে নাকি? জ্বর, সর্দি নাকি অন্য কোনো কিছু? কোনো কিছু বুঝতে পারতেছি না, শরীর অনেক গরম, তার সাথে কেমন জানি মাথাটা ধরতেছে। মনে হচ্ছে প্রচুর ঘুম, কিন্তু ঘুমাতে গেলে ঘুম ধরতেছে না। অন্যরকম একটা বিরক্তিকর ফিলিংস। তাহলে যে কয়টা পেশেন্ট আছে তাদেরকে দেখতে হবে না, তাদেরকে অন্য ডক্টরের কাছে দিয়ে দেন। আমরা বাসায় চলে যাই। আমাকে দেখতেই হবে। মরে গেলেই বা কি, কারো তো কোনো কিছু যায় আসে না। মরে গেলে হয়তো আমার বোনটা একটু আফসোস করবে, যে তার জীবন থেকে একটা মাত্র ভাই চলে গেল। একটা মাত্র না, আমার একটা ভাই আছে, হয়তো কিছুদিন পর আমাকে ভুলে যাবে। আমাকে মনে রাখার মতো কেউ নেই। এসব আবোল তাবোল কথা বলা বন্ধ করেন। আর আপনার একটা ভাই আছে, কই? কখনো তো আমাকে বলেননি, বা তার সাথে তো আমি কখনো দেখা করতে পারিনি, বা তাকে তো আমি নিজ চোখে কখনো দেখিনি, বা আপনাকে কখনো তার সাথে কথা বলতে শুনিনি। আমার একজন বড় ভাই আছে, আমেরিকায় থাকে। আমাদের সবার বড়, মানে আমার আর আপুর সবার বড়। যে সে সেখানেই বিয়ে করেছে, সেখানে সেটেল হয়ে গিয়েছে। সেখানে একটা ছেলে আছে, তার বয়স 5 বছর। কখনো দেশে আছে না? কখনো কি আপনাদের সাথে কথা বলে না, বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে না, বা আপনারা কখনো কথা বলার চেষ্টা করেন না? বাদ দাও, তার মতো সে আছে। কখনো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে হয়তো চলে আসবে, আর যদি প্রয়োজন না হয় সেখান থেকে যাবে। আমি সেটা নিয়ে টেনশন করি না। বাট এখন কয়েকটা পেশেন্ট আছে, দেখা শেষ করি। তুমি বাকি সবকিছু গুছিয়ে নাও, আমি তোমাকে ফোন করলে রেডি থেকো। বলতেছি না, এখন কোনো পেশেন্ট দেখা চলবে না। পেশেন্ট অন্য ডক্টর দেখবে। এখন আমরা বাসায় যাচ্ছি। আর আপনার যেহেতু শরীর খারাপ,
কারণ আমি চাই না আপনার নিজের কোনো ক্ষতি হোক। ক্ষতি হলে কি, তোমার তো অনেক ভালো, তখন তুমি অনেক অত্যাচারের হাত থেকে বেঁচে যাবে, অনেক কিছু থেকে মুক্তি পাবে। দেখা যাবে যে আমার মুখটা তোমাকে আর দেখতে হবে না, আমার মতো বিরক্তকর একটা মানুষের সাথে তোমাকে থাকতে হবে না। আপনি আমার সাথে এরকম করতেছেন কিসের জন্য বুঝতে পারতেছি না। আপনি এরকম ডক্টর হয়ে নিজেই নিজের শরীরের প্রতি যত্ন করতেছেন না, সেটা মোটেও ঠিক না। আপনাকে এখন বাসায় যেতে হবে বলেছি, বাসায় চলেন। প্রিয়ন্তীর রিয়াকশন দেখে প্রিয় আর কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ প্রিয়ন্তীর কথা মেনে নিল। তারপর প্রিয়ন্তী, প্রিয় আর প্রিয়ন্তীর বাবা তিনজনে মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগলো না, খুব তাড়াতাড়ি বাসায় গিয়ে পৌঁছে গেল। কারণ খুব দ্রুত ড্রাইভ করেছে প্রিয়। তার শরীর খারাপ, সরি, তার শরীর খারাপ, ভালো লাগছে না। আর রাস্তাটাও ফাঁকা ছিল অনেক। বাসায় এসে প্রিয় তার শ্বশুর মশাইকে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করালো, তাকে একটা রুম দেখিয়ে দিল। আর প্রিয়ন্তী সে রুমটাই ঠিকঠাক করে দিয়ে তার বাবাকে সেখানে শুয়ে থাকতে বলে কিছু খাবার এনে দিল। আর প্রিয় তার রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে পড়তে তার এমন জ্বর শুরু হলো যেটা ভাবার বাইরে। জ্বরের জন্য প্রিয় কাঁপাকাঁপি করতে লাগলো, তার মুখ দিয়ে শব্দ হচ্ছে। এত পরিমাণ জ্বর তার শরীরে হঠাৎ করে। প্রিয়ন্তী তার বাবার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে দিয়ে উপরে আসলো, কারণ প্রিয় শরীরটাকে খারাপ হসপিটালে বলেছিল। আর এখন এসে শুধু তার বাবাকে রুম দেখিয়ে দিয়ে চলে গেল, কোনো খোঁজ খবর নাই। অন্য সময় হলে তো বারবার তার আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু আজকে কোথায় গেল? তাই রুমে দেখার জন্য রুমে আসলো। আর রুমে এসে যেটা দেখতে পেল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে প্রিয় কম্বল গায়ে দিয়ে কাঁপাকাঁপি করতেছে। প্রিয়ন্তী তাড়াতাড়ি কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। জ্বরের কারণে শরীরের তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছে বলার বাইরে। প্রিয়ন্তী তাড়াতাড়ি প্রিয়সীকে ডেকে নিয়ে আসলো। প্রিয়সী তাড়াতাড়ি হসপিটালে ফোন করলো, তার স্বামীকে আর প্রিয়র সম্পর্কে সবকিছু বলল। তাড়াতাড়ি যেন ওষুধ আর কি কি পরীক্ষা করা লাগে সবকিছু নিয়ে বাসায় চলে আসে তাড়াতাড়ি। 7 দিন পর আজকে প্রিয় সুস্থ হয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পেরেছে। আর সেটা দেখে প্রিয়ন্তী অনেক খুশি। যাই হোক, শেষ পর্যন্ত মানুষটা তাহলে সুস্থ হওয়ার পথে চলে আসলো। এই 7 দিন যে কিভাবে ছিল সে নিজেও জানে না, বেঁচে আছে নাকি মরে গিয়েছে। প্রিয়ন্তীর কাঁধে ভর করে প্রিয় চলাচল করতেছে। প্রিয়, এখন কেমন লাগতেছে? নিজেকে সুস্থ লাগতেছে নাকি এখনো মাথা ধরে বা শরীর অসুস্থ? এখন ঠিক আছি, পুরোপুরি সুস্থ বলা চলে, বাট তুমি যে আমার জন্য এত কষ্ট করলে তার জন্য ধন্যবাদ। যে আমি কিভাবে দেব বুঝতে পারতেছি না। ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব আর কর্তব্য ছিল, যার কারণে আমাকে এটা পালন করতেই হয়েছে। হয়তো তুমি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছো এই 7 দিনে, আমি ভালো করে বুঝতে পারতেছি। আসলে জীবনসঙ্গী মানে কি জিনিস। আমি যদি মরে যেতাম হয়তো ভালোই হতো তাহলে। দেখেন, এত কষ্ট করে আপনাকে আমি সুস্থ করতে পারলাম, আর আপনাকে সুস্থ করার পর আমি এইরকম কথা শুনবো আমি কল্পনাও করিনি। আপনি আমাকে ধন্যবাদ দিতে না পারেন সেটা বুঝলাম, বাট এইরকম কথা থেকে তো অন্তত বিরত থাকতে পারেন, তাই না? আচ্ছা, আর কখনো বলবো না এরকম কথা। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এখন একটু চলো বাইরে একটু ঘোরাঘুরি করে আসবো। মাত্র সুস্থ হলেন, এখনো বাহিরের আবহাওয়া গেলে আবার অসুস্থ হয়ে যেতে পারেন। 2 দিন রুমের ভেতরে থাকেন, পরে বাইরে যাওয়া যাবে, অনেক সময় থাকবে, তাই না? এখন আবার অসুস্থ হলে আবার 7 দিন। কেন বিরক্ত হচ্ছে নাকি? আমার অসুস্থতা তোমাকে কি বিরক্ত বোধ করায়? আমার অসুখ হলে তুমি কি অনেক জ্বালাতনে পড়ে যাও? সেরকম কোনো কিছু না, ভয় হয় আর খুব খারাপ লাগে, তাই বলতেছি। এখন এসব আবদার না করে এখন বাসায় চলাচল করেন, 2 দিন পর বাইরে যাওয়া যাবে। ও আচ্ছা, তাহলে তোমার কথাই রইলো। আর তোমার বাবার খবর কি? এখন কি পুরোপুরি সুস্থ নাকি এখনো কোনো ওষুধ বা ট্রিটমেন্ট করতে হয়? মোটামুটি সুস্থ আছে, কিন্তু আমি যেটা আশা করেছি সেই আশাটা আমি হয়তো পূরণ করতে পারবো না, কারণ আমার বাবাকে আমি হয়তো গ্রামে নিয়ে যেতে পারবো না। কেন, তুমি চাইলেই গ্রামে চলে যেতে পারো, সমস্যা নাই। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কারণ তোমার যা ইচ্ছা আছে তুমি পূরণ করতেই পারো। আমি সেখানে দেয়াল হয়ে মাঝপথে দাঁড়িয়ে থাকবো না। আমার যেতে ইচ্ছে করে না, কোনো এক অজানা মায়ার বাঁধনে বেঁধে গিয়েছি, ভালো লাগে এখানে থাকতে, তার কারণে হয়তো আমি যেতে পারছি না। তুমি চাইলে কিন্তু যেতে পারো, আমি কিছু বলবো না। আমি ঠিকঠাক আছি, আমার কোনো কিছু হবে না। 7 দিন যেহেতু পার হয়ে গিয়েছে, এখন সুস্থ হয়ে যাব।
আর আমি একজন ডক্টর। আমি জানি আমার শরীরের কন্ডিশন কখন কেমন। আমি এখন অনেক ফ্রেশ। এত কথা বলতে হবে না। আমার যখন মন চাইবে আমি করব। এখন চুপচাপ বসে থাকেন, আমাকে কাজ করতে দেন, না হলে কিন্তু ভালো হবে না। আর আপনি সবসময় এত বকবক করেন কেন? অসুস্থ ছিলেন, ভালো ছিলেন, চুপচাপ ছিলেন। আচ্ছা, আপু আর দুলাভাই কোথায় গিয়েছে? কাউকে বাসায় দেখতেছি না, ব্যাপার কি? বাসাটা একদম ফাঁকা লাগতেছে, কোথায় গিয়েছে? বাবা, দুলাভাই আর আপা তিনজনে মিলে বাহিরে গিয়েছি ঘোরার জন্য। আজকে 7 দিন থেকে কোথাও বের হতে চায় না। আর আপুর নাকি অনেক খারাপ লাগতেছিল, তার জন্য বাবাকে সঙ্গে করে নিয়ে তারা বাইরে চলে গেল। তাহলে তুমি বাসায় কেন? তুমিও তো যেতে পারতে, তাই না? তুমি এখানে এভাবে একা একা কেন? বোরিং লাগতেছে না? তুমি একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসলে তোমার তোমারও মন ফ্রেশ হইতো। এত বকবক করতে হবে না, আমার কিছু ভালো লাগতেছে না। এখন এখানে বসে থাকেন, আমার কিছু হাতের কাজ আছে, আমি সেগুলো শেষ করি, তারপর আপনার সাথে বকবক করব। এখন পারতেছি না। একটা কথা বলি, যদি তোমার অনুমতি পাই, কারণ তুমি তো এখন সবকিছু নিজের মতামত অনুযায়ী করবে। আমি আগে একটা কথা বলি, সেটা শোনেন। সেটা হচ্ছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার মায়ায় আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। কারণ কি জানেন, বাঙালি মেয়েদের একবারই বিয়ে হয়। আর বিয়ের আগে যত বাঙালি মেয়েরা বকবক করুক না কেন, বিয়ের পরে ঠিকই তার স্বামীর মায়া এসে জড়িয়ে যায়, যদি সে একজন খাঁটি বাঙালি মেয়ে হয়। আর আমার তো বিয়ের আগে কোনো রকম সম্পর্ক বা রিলেশন ছিল না কারোর সাথে। তাহলে কি করব আমি? আপনার মায়ায় পড়ে গিয়েছে, এটা আমার ভুল। কি বলতেছো? সত্যি তুমি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো, তুমি একবার বলো শুধু ভালোবাসি, আমি সারা জীবন আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো। কেন আমার মুখের কথা বিশ্বাস হয় না নাকি? এখন নিজের জীবন বা নিজের কোনো ক্ষতি করে প্রমাণ দিতে হবে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি? সেটা বলতেছি না, শুধু বলতেছি তুমি সত্যি আমাকে ভালোবাসো নাকি আমার মন ভালো করার জন্য এরকমটা করতেছো। প্লিজ জাস্ট একবার বলো ভালোবাসি। প্রিয়ন্তী কোনো কথা না বলে চুপচাপ প্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরলো আর প্রিয়র কানে কানে বলে দিল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। প্রিয় নিজেকে বিশ্বাস করতে পারতেছে না যে প্রিয়ন্তী তাকে ভালোবেসে ফেলেছে। আর আজকে তারা দীর্ঘ 15 থেকে 20 দিন একসাথে আছে। একটা মানুষ যদি একটা কুকুর, একটা পোষা প্রাণীকে পালে 1 সপ্তাহ, তাহলে সেই প্রাণীটার মায়ায় পড়ে যায়। তাহলে একটা মানুষের সাথে যখন আছে, সেই মানুষটার মায়ায় পড়তে কতক্ষণ? আর তার চিন্তা ভাবনা তো ভালো, খারাপ না। প্রিয়ন্তী প্রিয়কে ভালোবাসে। প্রিয়ন্তীর এখন কিছু হাতের কাজ আছে, আর প্রিয়কে গোসলটা করে নিতে বলল। প্রিয় কোনো কথা বলল না, চুপচাপ প্রিয়ন্তী যেটা বলল সেটা শুনে নিল। প্রিয়ন্তী রান্নার কাজ শেষ করে টেবিলে সব সময় সুন্দর করে সাজিয়ে রাখলো। একটু পরেই তার বাবা আসবে। প্রিয় গোসল শেষ করে একদম পরিপাটি করে সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়ে নিচে নেমে আসলো। আর এসে দেখে প্রিয়ন্তী সবকিছু শেষ করে এখন ঘেমে গিয়েছে, একদম ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পানি খাচ্ছে। প্রিয় কোনো কথা না বলে চুপচাপ প্রিয়ন্তীর পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো। প্রিয়ন্তী ভয় পেয়ে গিয়েছিল। পরে স্পর্শটা অনুভব করে দেখলো যে এটা প্রিয়। প্রিয়ন্তী দাঁড়িয়ে পড়ল, আর প্রিয় প্রিয়ন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরে তারপর প্রিয় তার ঠোঁট দুটো প্রিয়ন্তীর গলায় বসিয়ে দিল। প্রিয়ন্তী শিউরে উঠল। তার এক মুহূর্তে মনে হলো তার শরীরে অন্যরকম একটা শক্তির সঞ্চার হয়ে গেল। প্রিয়ন্তী কিছু বলতে পারতেছে না, সে চোখ বন্ধ করে শুধু অনুভব করতেছে। তার নিঃশ্বাস কেন জানি ভারী হয়ে যাচ্ছে, চাইলেও স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছে না। তার কেমন জানি একটা ফিলিংস কাজ করতেছে মনের ভেতরে। প্রিয়ন্তী চাচ্ছে প্রিয় তাকে আরো গভীরভাবে স্পর্শ করুক। আপু আর ভাইয়া এখন চলে আসবে, আর এখন এভাবে যদি আমাদের সাথে দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ আপনি আমাকে ছেড়ে দেন। ভেবে দেখো, আমি এখন যদি ছেড়ে দেই তাহলে আর এখন করব না। আর তুমি যদি বিরক্ত হও তাহলে আমি কখনোই ধরবো না। আমি কিন্তু একবারের জন্য বলিনি যে আমার বিরক্ত লাগতেছে, আমার খারাপ লাগতেছে বা আমাকে ধরা যাবে না। আমি বলতেছি আপুরা চলে আসবে, এখন আমাকে ছেড়ে দেন, আমি গোসল করব, আমার ক্লান্ত লাগতেছে। একটু আগে বললে কি হইতো? তাহলে একসাথে গোসল করতে পারতাম না? আমি আগে ভাগেই গোসল দিয়ে দিলাম, আর তুমি প্ল্যান করে আমাকে আগে পাঠিয়ে দিলে, একসাথে গোসল করতাম আজকে। এত শখ কিন্তু মোটেও ভালো না, বুঝছেন? আর সব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আর কথা হচ্ছে যে আমি এখন গোসল করব,
আপনি এখানে বসে থাকেন, আমি গোসল শেষ করে আসি। আমিও যাই। আবার আমি গোসল করব, সমস্যা নাই। তোমার সাথে গোসল করি একদিন। তুমি তো আমাকে সবসময় ধরে ধরে রাখবে। আমার ছোঁয়াতে একটু অন্তত নিজেকে আমার কাছে বিলিয়ে দাও। আমিও তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সময় কিন্তু অনেক আছে, কিন্তু রোম্যান্স করতে পারবেন। এখন আমাকে গোসল করতে হবে। এখন আপনি আবার গোসল করবেন, আবার জ্বর আসবে, আবার 1 সপ্তাহ। আমি পারবো না, আপনি থাকেন, আমি গোসল শেষ করে আসি। তুমি কি পারবে না? আমার সর্দি জ্বর। আসলে তো ভালো, তোমার আদর পাবো ভালো নাকি বলো? তুমি যখন আমার সাথে রাগ করে কথা বলো না, তোমাকে সেই লাগে। আপনার তো ভালো লাগবে, কিন্তু আমার তো ভালো লাগে না, আমার খারাপ লাগে। তাই আপনাকে এখন আমার কথা শুনতে হবে। বেশি বাহানা করবেন না ছোট বাচ্চাদের মতো। কোনো কাহিনী করবেন না, এখন যেমন আছেন তেমনই বসে থাকেন, আমি গোসল করে আসি। বললাম যে কথাটা একটু ভেবে দেখলে হইতো না? যদি কথাটা ভেবে দেখলে হয় তাহলে অনেক ভালো হতো। আমি যেটা মনে করি, একটু ভাবো, কথাটা তোমার জন্য উপকার হবে। আমার এরকম উপকার হওয়ার থেকে না হওয়াই ভালো। যে উপকারের ক্ষতি বেশি, সেই উপকার না হওয়াই বেটার মনে করি আমি। আপনি এখানে চুপচাপ বসে থাকেন, আপুরা আসলে আপনি তাদের সাথে গল্প করেন, আমি যাব আর আসবো। কথাটা বলে প্রিয়ন্তী চলে গেল। প্রিয় প্রিয়ন্তীর হাত ধরে রাখলো কিছুক্ষণ, কিন্তু প্রিয়ন্তী যখন রাগ দেখালো তখন প্রিয় হাত ছেড়ে দিতে বাধ্য হলো। প্রিয়ন্তী গোসল করতে লাগলো। আর এদিকে প্রিয়সী আর মাহিন সাথে প্রিয়ের শ্বশুর আব্বা যান সবাই একসাথে চলে আসলো। কিছু শপিং করেছে তারা, ঘোরাঘুরি করেছে। এসব নিয়ে গল্প করতে লাগলো প্রিয়সী। প্রিয়র অসুস্থ হওয়ার গল্প শুনতে লাগলো। আর প্রিয়ের একটু সুস্থতা দেখে সবাই অনেক খুশি হলো। প্রিয় বাহিরে এসে বসে আছে। সবাই তার ভালো মন্দ জিজ্ঞাসা করলো, কথা বলল। তারপর প্রিয়ন্তী গোসল করে তারপর প্রিয়ন্তী গোসল শেষ করে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করতেছে। প্রিয়ন্তী এসে বসে পড়ল প্রিয়ের পাশে। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে প্রিয়ন্তী উঠে সব কাজ করা শুরু করলো। কারণ প্রিয়সী অনেক অসুস্থ, প্রেগনেন্ট। আর এখন এই অবস্থায় তাকে কাজ করতে দেওয়া যাবে না। তার জন্য পুরো কাজ এখন প্রিয়ন্তীকে করতে হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। সবাই যে যার রুমে গেল। প্রিয় যেহেতু অসুস্থ, তাই তাকে আগেই রুমের ভিতর নিয়ে গিয়েছে প্রিয়ন্তী। বিছানায় শুয়ে পড়ল প্রিয়। প্রিয়ন্তী প্রিয়ের গায়ের কাঁথা এলিয়ে দিল। প্রিয়ন্তী রুম থেকে বেরিয়ে তার বাবার সাথে কিছুক্ষণ গল্প করলো। তার বাবার কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলো। তার বাবার সাথে খুনসুটি কিছুক্ষণ আড্ডা দিল। তারপর যে যার রুমে চলে গেল। রাত্রে কেউ ডিনার করবে না আজকে, কারণ তাদের নাকি কারো ডিনার করার ইচ্ছে করতেছে না। সন্ধ্যার আগে আগে খাওয়া দাওয়া করেছে তার জন্য। প্রিয়ন্তী আর এদিক ওদিক সময় নষ্ট না করে রুমের ভিতর চলে আসলো। তার শরীরটা কেমন যেন করতেছে। অনেক দিন থেকে ঘুমায় না তো, আজকে রাত্রে ঘুমাবে। রুমে এসে শুয়ে পড়লো সোফায়। আর প্রিয় সেটা দেখে অবাক হলো। তার মানে এই কয়েকদিন প্রিয়ন্তী বিছানায় ঘুমায়নি, প্রতি রাত সোফায় ঘুমিয়েছে। কি হলো, তুমি ওইখানে শুয়ে পড়লে যে? বিছানায় শোবে, আজকে থেকে এখানে আসো। আমি এখানে ঠিক আছি, আমার এখানে ঘুম অনেক ভালো হয়। আপনি থাকেন, আপনার সমস্যা হবে না। মেজাজ গরম করাবে না, যেটা বলতেছি সেটা করো। এখানে আসতে বলেছে, এখানে আসো, মাথা গরম হওয়ার আগে। আর বেশি কথা বলো কেন? বলতেছি তো আমি এখানে ঠিক আছি। কোনো কথা না বলে এখন আপনি ঘুমিয়ে পড়েন। আর আপনি মাত্র সুস্থ হলেন, আর এখানেই আমার উপর রাগ দেখানো শুরু করে দিয়েছেন। আর একটা কথা বলবে না, যেটা বলছি সেটা করো। এখানে আসো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমার খারাপ লাগতেছে, আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আসো। কি হয়েছে? এসেছি, এখন কি করতে হবে বলেন? আপনার ঠান্ডা লাগতেছে মানে? আপনাকে বললাম না বেশিক্ষণ গোসল করবেন না? আর আপনি তো আবার গোসল করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এখন তুমি আমার পাশে শুয়ে পড়বে, আর কোনো কথা বলবে না। এখন চুপচাপ সুন্দরভাবে আমার পাশে শুয়ে থাকো, আর আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব। আমি পারবো না, আমার লজ্জা করে। আপনি একা শুয়ে আছেন, একা কত সুন্দর লাগতেছে, আমি আপনার পাশে শুয়ে থাকতে পারবো না। লজ্জা করতেছে, আমি গেলাম। প্রিয় প্রিয়ন্তীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটান দিয়ে তার উপরে প্রিয়ন্তীকে নিয়ে নিল। প্রিয়ন্তী কখনো কল্পনা করতে পারেনি যে এরকমটা হবে। আর প্রিয়ন্তী চুপচাপ প্রিয় চোখের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আর প্রিয় প্রিয়ন্তীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রিয় প্রিয়ন্তী ঠোঁটে নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল। প্রিয়ন্তীর শরীরের ভিতর মনে হচ্ছে যে 11,000 কারেন্টের ভোল্টেজ বয়ে গেল। প্রিয়ন্তীর মাঝে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে।
আর প্রিয়ন্তীর স্পর্শকাতর জায়গাগুলোতে স্পর্শ করতে লাগলো। প্রিয়ন্তী নিজেকে অন্য জগতে কল্পনা করা শুরু করে দিল। প্রিয়ন্তীর ঠোঁট থেকে নিজের ঠোঁট দুটো সরিয়ে প্রিয়ন্তীর বুকে নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল। আর প্রিয়ন্তীর মনের ভিতর মনে হচ্ছে যে তোলপাড় হয়ে গেল। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমার মনে হচ্ছে না আমি এসব করতে পারবো। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তার মানে তুমি আমার ভালোবাসাটা অনুভব করো, আমার স্পর্শগুলো অনুভব করো, দেখবে অনেক ভালো লাগবে। আর আমাদের তোর ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আসতে হবে, তাই না? আমার কেন জানি মনে হচ্ছে আমি পারবো না। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমার দ্বারা হয়তো হবে না, আমার কেমন লাগতেছে। আমি পারবো না, আমাকে ছেড়ে দেন। তুমি পারবে, শুধু চুপচাপ আমাকে ভালোবাসতে দাও। আর তুমি তোমার ভালোবাসাটা অনুভব করো। তুমি ভালোবাসার প্রতিফলন ঘটাতে দিবে কিনা আমাকে? তাই বলে এইভাবে অন্য কোনো ভাবে হয় না। আমি কেন জানি সহ্য করতে পারতেছি না। আমার কেমন লাগতেছে, আমার পক্ষে সম্ভব না। আমার শরীরের ভেতর কেমন জানি শক্তিহীনতা কাজ করতেছে। কিচ্ছু হবে না, তুমি শুধু ভালোবাসাকে উপলব্ধি করো, তাহলে দেখবে যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর চুপচাপ থাকো তো, এখন আমাকে আদর করতে দাও। এর মাঝে ডিস্টার্ব করবে না আর তুমি। কথাটা বলে প্রিয়ন্তীকে চুপ করিয়ে রাখলো, কারণ তার বিষয়টা ভালো লাগতেছিল, অনেক আরামদায়ক লাগতেছিল। দুজনের ভালোবাসার সাগরে তলিয়ে গেল। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে দিল শেষ পর্যন্ত তারা। একে অন্যকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করে নিল। ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম। সবার জীবনে ভালোবাসাটা কিন্তু একরকম হয় না। কারো জীবনে ভালোবাসা কালবৈশাখী ঝড়ের মতো, আবার কারো জীবনে ভালোবাসাটা বসন্তের বকুল ফুলের মতো। তাই ভালোবাসার সংজ্ঞাগুলো সবসময় আলাদা হয়। সবার কাছে ভালোবাসাটা ফুলের মতো হয় না, কারো কাছে কাঁটার মতো হয়। কারো জীবনে ভালোবাসাটা বিষাক্ত করে দেয়, আবার কারো জীবনটা রঙিন করে দেয়। এখানে প্রিয়ন্তী ক্যারেক্টার দুটো সম্পূর্ণ কাল্পনিক, শুধু আপনাদের ভালো লাগার জন্য তৈরি করা হয়েছে। এটা কখনোই বাস্তবমুখী হওয়া সম্ভব নয়। গল্পটা সম্পূর্ণ আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, তাই বিনোদন হিসেবে নিবেন। অনেক ভালোবাসার সাথে মিলে যায় এরকম ভালোবাসার গল্পগুলো, কিন্তু আমার চোখে বা আমার জানা মতে এরকম কোনো ভালোবাসার ঘটনা ঘটেনি। কিন্তু এটা আমার মনের কাল্পনিক একটা ধারণা থেকে প্রাপ্ত। আপনার ভালোবাসাটাকে আপনি উপলব্ধি করেন, ভালোবাসার গল্পও শোনেন, বিনোদন নেন। আপনার ভালোবাসার মানুষকে ভালোবাসুন। ভালোবাসার গল্প কিন্তু খারাপ দিক ভালো দিক দুটোই থাকে। আপনি খারাপ দিকটাকে বর্জন করে ভালো দিকটাকে গ্রহণ করুন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটা কেমন আছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই গল্পটা সিজন 2 যদি কেউ শুনতে চান, বা পরবর্তী তাদের জীবনে নতুন বিবাহিত দম্পতির জীবনটা কেমন হয় সেই সম্পর্কে ভালোবাসার খুনসুটি, একদম ভরপুর খুনসুটি ভালোবাসার গল্প শুনতে চান, তাহলে অবশ্যই আপনাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আর আমি গল্প সিজন 2 শুনতে চাই, এরকম কমেন্ট একসঙ্গে 10টা করে কমেন্ট করতে হবে। তাহলে আমি সেই হিসেবে ভেবে দেখব যে আপনাদের চাওয়ার চাহিদাটা কেমন। যদি আপনারা শুনতে চান তাহলে প্রতিজনকে 10টা করে কমেন্ট করতে হবে। এখন আপনাদের উপর ডিপেন্ড করবে সিজন 2 আসবে কি আসবে না। ধন্যবাদ।